সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবচেয়ে বড় মিলিটারি সারেন্ডার কাদের করতে হয়েছিল জানেন? এবং কখন করতে হয়েছিল, কিভাবে করতে হয়েছিল? চলুন জেনে নিই আজকে। সোশ্যালিস্টিক টিভির একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ এবং বাদবাকি এভরিথিং আন্ডার দ্য সান সেই সব নিয়ে আলোচনা হতে থাকবে। নতুন চ্যানেল, একটু পাশে থাকবেন। সব আস্তে আস্তে করে একের পর এক টপিক কভার করা হবে। তো যে গল্পটা আজকে বলছিলাম, গল্প বলছি এই কারণে, এভরিথিং ইজ স্টোরি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর অল স্টোরিজ। দিনের শেষে আমরা সবাই এক একটা করে গল্পই শুধু। তো সেই রকম গল্পই আজকে একটা হোক। যখন ভারতবর্ষ স্বাধীন হয়, অখণ্ড ভারতবর্ষের যখন স্বাধীনতা আসে, তখন আপনারা সবাই জানেন যে দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছিলো। একটা দিক হয়ে গেল যে ভারতবর্ষের পলিটিক্যাল এন্টিটি আমরা এখন জানি সেটা, আর একটা হচ্ছে পাকিস্তান। এবার এই পাকিস্তান হয়েই শুধু ব্যাপারটা থেমে থাকলো না, একটা সাইড হয়ে গেল ওয়েস্ট পাকিস্তান, আর একটা সাইড হয়ে গেল ইস্ট পাকিস্তান। এবার এই ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তানের মধ্যে প্রচুর তফাৎ ছিল। এক তো কালচারালি, সোশ্যালি, আর একটা সবথেকে বড় তফাৎ ছিল হচ্ছে ভাষা। একদম ওয়েস্ট পাকিস্তানের যে মানুষেরা ছিলেন তারা ছিলেন হচ্ছে উর্দুভাষী, স্টেট ল্যাঙ্গুয়েজ উর্দু ছিল। ইস্ট পাকিস্তান যেটা হয়েছিল, যেটা এখন বাংলাদেশ, সেখানে তো সবাই বাঙালি ছিল, মুসলিম অধ্যুষিত, মুসলিম প্রধান জায়গা অঞ্চল, কিন্তু হিন্দিও কিছু ছিলেন। যারাই ছিলেন তারা বাংলাই বলতেন, একদম আদ্যপ্রান্ত বাঙালি, আপনার আমার মতন। তো বাংলা ভাষা বা যে কোনো ভাষা হচ্ছে একটা আবেগ। ভাষা আমাদের তো অনেকগুলো আইডেন্টিটি থাকে, তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট আইডেন্টিটি হচ্ছে ভাষা। বাংলা ভাষা নিয়ে তারাও খুব গর্বিত ছিলেন, কিন্তু মুশকিলটা হলো এই সেন্টিমেন্টটা ওয়েস্ট পাকিস্তান বুঝতে পারলো না। ওয়েস্ট পাকিস্তান এই সময় ইস্ট পাকিস্তান বা এখন যে বাংলাদেশ তাদেরকে শাসন করতো, পুরোপুরি কন্ট্রোলটা ছিল হচ্ছে ওয়েস্ট পাকিস্তানে। তারা এই ভাষাগত আবেগটা বুঝতে পারলো না। তারা ভাবলো দারুণ ব্যাপার, আমরা উর্দু ভাষা বলি, ইস্ট পাকিস্তানে উর্দু ভাষা চালিয়ে দেবো। ইস্ট পাকিস্তানে উর্দু ভাষা চালাতে গিয়ে দেখলেন যে একটা বিশাল রেজিস্ট্যান্সের সামনে পড়তে হচ্ছে। পূর্ব পাকিস্তানের মানুষ একেবারেই মেনে নিতে রাজি ছিলেন না যে তাদের উর্দু ভাষায় কথা বলতে হবে, কিন্তু সেই সেন্টিমেন্ট বুঝতে না পেরে জোর করে উর্দু ভাষাটা চাপাতে গেলেন, এবং এই উর্দু ভাষা চাপাতে যাওয়ার ফলেই যেটা হলো, আস্তে আস্তে করে ভাষা আন্দোলন গড়ে উঠল, যেটা আলটিমেটলি বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেভাবে বলতে চান সেই দিকে ব্যাপারটা চলে গেল। এই জল হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আন্দোলন কঠোরভাবে হচ্ছে। মুক্তিবাহিনী, আওয়ামী লীগ প্রচণ্ডভাবে আন্দোলন করছেন, এটা বুঝতে পেরে জেনারেল ইয়াহিয়া খান এই আন্দোলন দমন করার জন্যে মোটামুটি 25শে মার্চ 1971, 25 মার্চ 1971 অপারেশন সার্চ লাইট লঞ্চ করেন। এই অপারেশন সার্চ লাইট লঞ্চের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটা একদম কমপ্লিটলি 100% মিলিটারি পদ্ধতিতে চলে যায়, মানে পুরোপুরি একদম যুদ্ধের মধ্যে চলে যায়, আর পলিটিক্যাল কথাবার্তা থাকে না, যুদ্ধটাই সেখানে আসল হয়ে দাঁড়ায়। এবং অপারেশন সার্চ লাইট নিয়ে পরে একটা কোনো ভিডিও করে বলা যাবে ওখানে। শুধু এইটুকুই বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ইতিহাসে এত নৃশংস বর্বর অত্যাচার মানুষের উপরে ভাবা যায় না। প্রায় মানে এস্টিমেটটা হচ্ছে 5 লাখ থেকে 30 লাখ এই পর্যন্ত যে কোনো একটা সংখ্যার মানুষকে মেরে ফেলা হয়েছিল অপারেশন সার্চ লাইটে। ওয়েস্ট পাকিস্তানের মিলিটারি মেরে ফেলেছিল পূর্ব পাকিস্তানের লোকেদের, মেয়ে মহিলাদের ধর্ষণ করা হয়েছিল, একটা জেনারেশন পুরো শেষ হয়ে গেছিলো আর কি। এটা ছিল অপারেশন সার্চ লাইট, বিস্তারিতভাবে আলাদা করে কথা বলা যাবে, তো আজকের বিষয়টা অন্য। তো এইটা যখন জিনিসটা হলো তখন 25 মার্চ 1971 থেকে যুদ্ধটা তো শুরু হয়ে গেল। যুদ্ধে মুক্তিবাহিনী খুব ভালোই লড়ছিলেন, তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই কথাটা বলবো, কিন্তু ওয়েস্ট পাকিস্তানের আরও বেশি অ্যাডভান্স মিলিটারির সঙ্গে তারা পেরে উঠছিলেন না। এই সময় এন্ট্রি নেয় ইন্ডিয়া, লেড বাই ইন্দিরা গান্ধী। 3 ডিসেম্বর 1971 ইন্ডিয়া এন্ট্রি নেয় বাংলাদেশ ওয়ার অফ লিবারেশনে যোগ দেয়। ইন্ডিয়া এই সময় এই মুক্তিবাহিনী এবং বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্সের কজ, এইটাকে নানারকমভাবে সাপোর্ট করেছিল। ইটস নট অনলি মিলিটারি সাপোর্ট, এখানে প্রচুর জিনিসপত্র দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছিল, মরাল সাপোর্ট দেওয়া হয়েছিল, রিফিউজিদের প্রচুর শেল্টার দেওয়া হয়েছিল, এবং মিলিটারি ওয়েতে যা যা হেল্প করা সেটা তো করাই হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে। শুধুমাত্র মিলিটারি যাওয়া, ট্যাঙ্ক পাঠানো, অনেক কিছু হয়েছিল সেই সময়। এইরকম মোটামুটি ব্যাপার। মুক্তিবাহিনীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তো এই জয়েন্ট ফোর্স যখন ওয়েস্ট পাকিস্তানের এগেনস্টে লড়তে শুরু করে, জয়েন্ট ফোর্স মানে ইন্ডিয়ার ফোর্স আর মুক্তিবাহিনী, আলটিমেটলি ওয়েস্ট পাকিস্তান পেরে ওঠে না, পেরে ওঠার কথাও ছিল না আর কি, তো সেটা পেরে ওঠেও নি।
আলটিমেটলি 16ই ডিসেম্বর 1971, অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছিল 25শে মার্চ 1971, শেষ হয় ডিসেম্বর 16, 1971। এই 9 মাস ধরে যুদ্ধ কিন্তু 16ই ডিসেম্বরে গিয়ে শেষ হয়ে যায় এবং পাকিস্তান আর্মি, ইন্ডিয়ান আর্মি এবং মুক্তিবাহিনী এই জয়েন্ট ফোর্সের কাছে আত্মসমর্পণ করে। তাদেরকে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই করতে হয়েছিল। ওয়েস্ট পাকিস্তান, যেটা এখন পাকিস্তান বলে, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই করতে হয়েছিল। সেই সইটা করে হচ্ছে পাকিস্তানের কে নিয়াজি, আর জেনারেল ভারতের যিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন উনি ছিলেন জগজিৎ সিং আরোরা, তার কাছে সই করেন। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। 93,000, ইটস নো জোক। 93,000 সৈন্য আত্মসমর্পণ করে এবং এই আত্মসমর্পণের ফলে যেটা হয়, পাকিস্তানের ম্যাপটা সারা পৃথিবীতে 2 ভাগে ভাগ হয়ে যায়। ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান আর কিছু থাকে না, একটাই পাকিস্তান থাকে, তার আর ওয়েস্ট ইস্ট কিছু থাকে না আর কি। তো এটাই ছিল ভারতের কন্ট্রিবিউশন বাংলাদেশ লিবারেশন ওয়ারে। বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 93,000 সৈন্যের আত্মসমর্পণ মূলত ভারতের কাছে এবং অবশ্যই মুক্তিবাহিনীর কাছেও, জয়েন্ট ফোর্সেসের কাছে, তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি। তো এই ব্যাপারটা হয়েছিল। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ হলো রাদার, তার পরিপ্রেক্ষিতে একটু সবাইকে আবার একটু মনে করিয়ে দিলাম যে পাকিস্তানকে ভারত এর আগেও হিউমিলিয়েট করেছে, এর পরেও হিউমিলিয়েট করবে যদি সেই রকম কারণ থাকে। কারণ না থাকলে অবশ্যই নয়, সবার দিকেই বন্ধুত্বের হাত বাড়ানো আছে। তো এটাই ব্যাপার আর কি, এইটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন। এরকম নানা রকম জেনারেল নলেজের টপিকের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের উপরে আস্তে আস্তে করে আসতে থাকবে ভিডিও। পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।